আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষজিকে। আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন কমেন্টের মাধ্যমে জানান আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা আমাদের মূল ক্লাস শুরু করব। আর আপনারা যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে আহ্বান করব আপনারা সবাই ক্লাসটি শেয়ার করবেন এবং আপনাদের প্রিয়জনকে মেনশন করবেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব, বাংলা। আমাদের যারা এটিইও পরীক্ষার্থী আছে প্লাস নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার্থী আছে তাদের জন্য বাংলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বাংলাতে 20 থেকে 25 মার্কের প্রশ্ন থাকে বিভিন্ন পরীক্ষার জন্য। তাই এই বাংলাতে ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাংলার যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন মোহাম্মদ হাসানুজ্জামান। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসান শিকদার, পটুয়াখালী থেকে আছেন আমাদের সাথে। দিল আফরোজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দিল আফরোজ জানিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি। আজকে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ধ্বনিতত্ত্ব, এখান থেকে কিছু প্রশ্ন আসে। আচ্ছা, ধ্বনিতত্ত্ব ইংরেজি হচ্ছে ফোনোলজি। ধ্বনিতত্ত্বের ভাষা বিজ্ঞানের একটি শাখা, মানে ধ্বনিতত্ত্ব হচ্ছে ভাষা বিজ্ঞানের একটা শাখা যেখানে নির্দিষ্ট ভাষার যে ধ্বনি ব্যবস্থা আলোচিত হয়। ধ্বনিতত্ত্বটা কি? মূলত ধ্বনিতত্ত্বটা হচ্ছে যে ভাষা বিজ্ঞানের একটা শাখা যেখানে কি হয়, যে বিভিন্ন ভাষার যে ধ্বনি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে মূলত ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ইংরেজি কি? ধ্বনিতত্ত্বের ইংরেজি রূপ হচ্ছে ফনোলজি। তো বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ধ্বনিতত্ত্ব, যার ইংরেজি হচ্ছে ফনোলজি, এটি মনে রাখবেন। তো ভাষা বিজ্ঞানের একটা শাখা মূলত, ঠিক আছে, যেখানে হচ্ছে যে ধ্বনির ব্যবস্থা আলোচিত হয়। আর এই ধ্বনিকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে স্বরধ্বনি আর একটি হলো ব্যঞ্জনধ্বনি। এখন আমরা আস্তে আস্তে দেখব যে স্বরধ্বনি কি, ব্যঞ্জনধ্বনি কি। এখান থেকে কিছু প্রশ্ন থাকে। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তী, স্বরধ্বনি। স্বরধ্বনিটা কি? অনেক সহজ জিনিস, তারপর আমাদের আসলে চর্চা না থাকার কারণে এখান থেকে আমরা উত্তর করতে পারি না। ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের জানাও হবে প্লাস চর্চাও হবে। স্বরধ্বনি, যার ইংরেজি হচ্ছে ভাওয়াল সাউন্ড। ভাওয়াল সাউন্ড, স্বরধ্বনি। স্বরধ্বনিটা হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস যে বের হয়ে আসে, এটা আমাদের মুখের কোথাও বাধা পায় না, সেটা হচ্ছে স্বরধ্বনি। যা আমাদের তো আসলে সাউন্ড প্রডিউস হয় বা তৈরি হয় আমাদের ফুসফুস থেকে। এই যে যে বাতাসটা বের হয়, এই বাতাসটা আমাদের কোথাও, বিশেষ করে জিহ্বা বলেন, দাঁত বলেন, তারপরে হচ্ছে তালু বলেন, নরম তালু বলেন, কোথাও বাধা পায় না, সেটা হচ্ছে মূলত স্বরধ্বনি। স্বরধ্বনি যেমন হচ্ছে আমাদের স্বরীয়, স্বরেয়া, রস্যই, রস্য, এগুলো হচ্ছে স্বরধ্বনি। আমরা যখন ধ্বনি উচ্চারণ করব তখন আ, অ, আ, ই, উ, দেখেন আমরা যখন আমরা উচ্চারণ করছি আমাদের কোথাও বাধা পাচ্ছে না। অ, আ, ই, উ, মুখের কোথাও বাধা পাচ্ছে না, সেটা হচ্ছে মূলত স্বরধ্বনি, যেটাকে আমরা বলছি ভাওয়েল সাউন্ড। এরপর আমরা চলে যাব ব্যঞ্জন ধ্বনি, যার ইংরেজি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড, স্বরধ্বনির বিপরীতটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি।
যে আমরা যে ফুসফুস তাড়িত বাতাস উচ্চারণের জন্য বা ধ্বনি উচ্চারণের জন্য বের হয়ে আসে, এটা আমাদের মুখের মধ্যে বাধা প্রাপ্ত হয়। মুখের মধ্যে বলতে দন্তমূলে, জিহ্বাতে, তারপর হচ্ছে আলজিহ্বাতে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়। সেই ধ্বনিটাই হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। তো আমরা ব্যঞ্জন ধ্বনি যেমন আমরা দেখতে পাচ্ছি ক, চ, ট, ত, প, ক, এটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে মুখের মধ্যে। আচ্ছা, যারা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি বুঝতে পেরেছেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন, আমাকে একটু কমেন্ট করবেন যে আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগছে। কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আছেন। ইনশাল্লাহ আপনাদের ভালো একটা রেসপন্স পেলে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আমাদের, হ্যাঁ, যারা আছেন একটু কমেন্ট করেন এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, কারণ একটু আমরা কথাবার্তা না বললে আসলে আমাদের কি, আমরা যে বুঝতে পেরেছি কি বা কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর যারা এই ক্লাসটি দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা ক্লাসটি সবাই একটি করে শেয়ার দিবেন টাইমলাইনে, প্লাস আপনাদের যাদের সহপাঠী আছে তাদের সাথে শেয়ার করবেন বা মেনশন দিবেন। আচ্ছা, দিল আফরোজ জি বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। দিল আফরোজকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। যারা বুঝতে পেরেছেন একটু জানাবেন আমাকে। আমরা আজকের থিওরি ক্লাস করব, প্লাস আজকে আমরা অনেক প্রশ্ন সলভ করবো এই রিলেটেড। পরিতোষ ভক্ত জি বুঝতে পেরেছি। দিল আফরোজ আপনার ক্লাস সব সময় ভালো লাগে। অনেক ধন্যবাদ দিল আফরোজকে আমাদেরকে এইভাবে অনুপ্রাণিত করার জন্য। আপনারা সবাই করবেন, কারণ অনুপ্রেরণা হচ্ছে কাজ করার শক্তি। আমরা তাহলে চলে যাচ্ছি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা বর্ণ পড়ব, এখান থেকে কিছু প্রশ্ন আমাদের আসে। বর্ণ, বর্ণ ইংরেজিতে হচ্ছে লেটার। বর্ণ এর ইংরেজি হচ্ছে লেটার, ঠিক আছে? বর্ণ হচ্ছে লেটার, যা আমরা যখন উচ্চারণ করি বা আমাদের এই সাউন্ডটা হচ্ছে ধ্বনি, আর যখন আমরা লিখি এই ধ্বনিটা সেটা হয়ে যায় বর্ণ। এখানে তাই বলছে যে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। আপনি যে সাউন্ড করছেন বা আপনার স্বর যন্ত্র থেকে যে সাউন্ডটা বের হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি। আর যখন আপনি লিখছেন এই সংকেতটা সেটা হচ্ছে বর্ণ। তো আমাদের বাংলায় বর্ণমালা দুই ধরনের বর্ণমালা রয়েছে, একটি হচ্ছে স্বরবর্ণ, আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। একটি হচ্ছে স্বরবর্ণ, আরেকটা হলো কি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আমরা কাকে বলবো? স্বরবর্ণ হচ্ছে আমাদের যে স্বরধ্বনির যেগুলো ছিল সেগুলোর নির্দেশক বা সংকেতকে আমরা বলবো স্বরবর্ণ। স্বরবর্ণ যখন আমরা উচ্চারণ করবো এক্ষেত্রে আমাদের লিখলে স্বরীয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, আর যখন আমরা লিখবো তখন হবে স্বরীয়, স্বরেয়া, রস্বই, এইভাবে আমরা লিখবো। আমাদের ব্যঞ্জন বর্ণ, আমরা যে ব্যঞ্জন সাউন্ড করেছিলাম সেটার সংকেতকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ রয়েছে আমাদের ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, বর্ণমালা যার ইংরেজি হচ্ছে অ্যালফাবেট। বর্ণমালা, দেখেন অ্যালফাবেটস হবে না, এস হবে না, বর্ণমালা। মালা কিন্তু একটাই হয়, বর্ণ কিন্তু অনেকগুলো মিলে একটা মালা হয়, এই জন্য অ্যালফাবেট, অ্যালফাবেটস হবে না, বর্ণমালা, অ্যালফাবেট। অনেক সময় চাকরি পরীক্ষায় আসে যে কোন বানানটি শুদ্ধ, অ্যালফাবেট নাকি অ্যালফাবেটস, এইভাবে আসে। এটা মনে রাখবেন, অ্যালফাবেট, অ্যালফাবেটস হবে না, কারণ আমরা অনেকগুলো বর্ণ গেথে 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 একটা কি করেছি, মালা করেছি, একটাই মালা। তো যে কোনো ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে বলা হয় বর্ণমালা। যে আমাদের যে বর্ণ সমষ্টি আছে এই বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে বর্ণমালা। আর বাংলা বর্ণমালায় রয়েছে 50টি বর্ণ। বাংলা বর্ণমালা যদি বলা হয় কয়টা বর্ণ রয়েছে, 50টি।
আর এর মধ্যে স্বরবর্ণ রয়েছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। স্বরবর্ণ আমাদের কয়টি? 11টি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। দেখেন আমাদের এখানে স্বরবর্ণ বিশেষ জ্ঞাতব্য। দেখেন ওই এবং ও এই দুটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি চিহ্ন। এ, ওই এবং ও এখানে কিন্তু দ্বিস্বর রয়েছে, যেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখানে আমাদের ওই হয়েছে কিভাবে? ওইটা হয়েছে হলো যে স্বরীয় প্লাস রস্বই মিলে হয়েছে ওই, আবার স্বরীয় প্লাস ও মিলে হয়েছে ও। তার মানে আমাদের স্বরধ্বনির যৌগিক স্বর হচ্ছে দুইটি, সেগুলো হচ্ছে ওই এবং ও। সব একটু কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, এই পর্যন্ত। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের বর্ণমালা আমরা জানলাম। আচ্ছা, এরপর আমাদের যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়। স্বরবর্ণ এটি মূলত যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন তার একটা সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। স্বরবর্ণের সাথে যখন ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়, দেখেন স্বরবর্ণের দুটি রূপ রয়েছে। স্বরবর্ণের দুটি রূপ রয়েছে। কয়টি রূপ রয়েছে? দুইটি রূপ রয়েছে। একটি হচ্ছে প্রাথমিক বা পূর্ণ রূপ। পূর্ণ রূপ মানে স্বরবর্ণটা যখন স্বাধীনভাবে আপনি লিখবেন বা নিরপেক্ষ থাকবে, অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হবে না, তখন এটাকে বলা হচ্ছে পূর্ণ রূপ। স্বরবর্ণ যখন অন্য কোনো বর্ণের সাথে বসবে না, স্বাধীনভাবে থাকবে, সেটাকে বলা হচ্ছে পূর্ণ রূপ বা স্বাধীন রূপ। যেমন হচ্ছে অ, আ, ই এবং ই। আর সংক্ষিপ্ত স্বরবর্ণের এটাকে বলা হচ্ছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় যখন আপনি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হবে, তখন আমরা একটা স্বরবর্ণটা একদম পূর্ণভাবে লিখি না, তার একটা সংক্ষিপ্ত রূপ লিখি, তাই না? সেটাকে বলা হচ্ছে কার। যেমন ধরুন, যেমন আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা কার বলা হয় কেন। এই যে আমরা যখন আ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। এই যে কার, আ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। যখন এই যে আটা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে তখন কিন্তু আ এইভাবে আমরা লিখবো না, লিখবো না, লিখবো কি? আমরা আকার লিখব। যেমন দেখেন, ময়ের সঙ্গে যখন আ যুক্ত হয়, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এই সংক্ষিপ্ত রূপ আমরা আকার নিব। যেমন যুক্ত হয়ে হচ্ছে মা। আমরা যখন এই যে ময়ের সাথে যখন আ আমাদের যুক্ত হলো, তখন কিন্তু আমরা কি নিলাম না, সরাসরি এই আটাকে নিলাম না, আমরা শুধুমাত্র একটা আকার নিলাম। এই আকারটা হচ্ছে মা। তার মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলবো আমরা? কার। তা চিন্তা করেন তাহলে বিশেষ নোট, এই দেখেন আমাদের যে স্বরবর্ণের সবগুলোরই সংক্ষিপ্ত রূপ রয়েছে, তবে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই। স্বরবর্ণের আকার আছে, ইকার আছে, হ্যাঁ, দীর্ঘিকার আছে, রস্যকার আছে, সবগুলো আছে, বাট এখানে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। এখানে আপনাদের জন্য এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বিশেষ নোটটা মনে রাখবেন। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। পরীক্ষায় আসতে পারে যে স্বরবর্ণের কোন শব্দটির সংক্ষিপ্ত কোনো রূপ নেই।
আচ্ছা, এই পর্যন্ত আপনারা যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমরা স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ জানলাম, যে পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ কার। এই পর্যন্ত যারা আপনারা বুঝতে পেরেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে আছে পরিতোষ ভক্ত মাদারীপুর থেকে আছে। হ্যাঁ, সবাই আপনারা একটা করে একটু শেয়ার দেন, আর আমাদের অনেক প্রার্থীরা আসুক, সবাই সম্মিলিতভাবে আমরা ক্লাসগুলো করি, তাতে করে আপনিও খুব মনোযোগের সাথে ক্লাসটি করতে পারবেন। আমাদের সাকিয়া নওয়াজ তন্নি বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা বুঝতে পেরেছেন একটু কমেন্ট করে জানাবেন, তারপর আমরা আমাদের পরবর্তী বিষয়তে যাব। দিল আফরোজ জি বুঝতে পেরেছেন, কোনো প্রশ্ন থাকলে করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপটা কি। ব্যঞ্জন, আমরা তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ দেখলাম, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, যখন ব্যঞ্জন বর্ণ আরেকটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, তখন এই রূপটাকে বলা হয়, সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেমন যেমন ধরুন যে ময়ের সাথে যদি জ আপনি যুক্ত করেন তাহলে যে এই জ ফালা, যেমন জ ফালা। ময়ের সাথে যদি আপনি র যুক্ত করেন তো হচ্ছে র ফালা। এগুলো হচ্ছে আমাদের যে ব্যঞ্জন বর্ণের সাথে যখন ব্যঞ্জন বর্ণ যুক্ত হবে তখন এই পূর্ণটা যুক্ত না হয়ে তার সংক্ষিপ্ত রূপটা যুক্ত হবে। হ্যাঁ, বফালা, প্রফালা, এগুলো হচ্ছে। সাকিয়া নেওয়াজ তন্নিন, ভালো লাগতেছে ক্লাসটা, জামালপুর থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়ে, বর্গীয় ধ্বনি। বর্গীয় ধ্বনি আবার কাকে বলে? বর্গীয় ধ্বনি আমরা যে ক থেকে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আমরা ৩৯টি ব্যঞ্জন বর্ণ পেয়েছি। এই ব্যঞ্জন বর্ণের যে আমাদের ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে, এই ক থেকে ম পর্যন্ত এই 25টি স্পর্শ ধ্বনিকে, স্পর্শ ধ্বনি মানে হলো যে আপনি এই ধ্বনি উচ্চারণ করার জন্য মুখের কোথাও না কোথাও উচ্চারণের জন্য বাধা পাবে, এগুলোকে বলা হয় স্পর্শ ধ্বনি। তাহলে আমাদের ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই যে 25টা ধ্বনি উচ্চারণের জন্য কি হয়, মুখের কোথাও না কোথাও কি হয়, যে বাধা প্রাপ্ত হয়, এটাকে বলা হয় স্পর্শ ধ্বনি। তো এই 25টা ধ্বনিকে আমরা 5টা বর্গে ভাগ করতে পারি, মানে 5টা শ্রেণী দিয়ে ভাগ করতে পারি। তা দেখেন 5টি বর্গে বা 5টি গুচ্ছে ভাগ করতে পারি। আর এই প্রতিটি বর্গের বা গুচ্ছের নাম হলো তাদের প্রথম অক্ষরের নাম অনুযায়ী, তাদের প্রথম অক্ষরের নাম অনুযায়ী প্রতিটি গুচ্ছের বা বর্গের নাম হলো যে তাদের যে প্রথম অক্ষরটা সেই অনুযায়ী বর্গীয় ধ্বনি। তো বর্গীয় ধ্বনি আমরা কাকে বলবো? যেই ব্যঞ্জন বর্ণের যে 25টা বর্ণ আছে স্পর্শ ধ্বনি, যেগুলো উচ্চারণ করার জন্য মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, এই 25টাকে আমরা 5টি শ্রেণীতে বা বর্গে বা ভাগে ভাগ করতে পারি, সেগুলোকে বলা হয় বর্গীয় ধ্বনি, এবং তাদের নামটা হচ্ছে তাদের এই 5টির প্রথমটির অনুযায়ী। আচ্ছা, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বর্গীয় ধ্বনিটা বুঝতে পেরেছেন কিনা। তা আমরা আজকে কিছু বর্গীয় ধ্বনি দেখব, সবাই একটু কমেন্ট করেন। সাকিবুন নাহার সাদিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা খুব মনোযোগের সাথে ক্লাসটি দেখছেন এবং আপনারা বুঝতে পারছেন। আর বুঝতে কোথাও অসুবিধা হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? এরপর আমরা পরবর্তী ধ্বনি চলে যাচ্ছি, পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণটা আসলে কি? এখান থেকে অনেক প্রশ্ন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাকিয়া নওয়াজ তন্নি বুঝতে পেরেছেন। পরাশ্রয়ী বর্ণ মানে যে বর্ণগুলো তারা এককভাবে বা স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় না, সেটি হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। যেমন অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, চাঁদ। তো এগুলো কি আপনি এককভাবে কখনো লিখেন? অবশ্যই না, এগুলো আপনি অন্য
বর্ণের সাথে যুক্ত করে লিখেন। মানে এই যে এইগুলোকে বলা হচ্ছে কি, এইগুলোকে বলা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। তার মানে আমাদের যে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, চাঁদ, এটা হলো আমাদের কি পরাশ্রয়ী, পরাশ্রয়ী বর্ণ, মানে যেগুলো স্বতন্ত্রভাবে লিখা যায় না। এখন আমরা দেখবো যে আমাদের যে 5টি বর্গীয় আমরা পেলাম, এই 5টা বর্গীয় আপনারা একটু কষ্ট করে প্রথমে ভালোভাবে বুঝবেন, তারপর আপনারা এখানে মুখস্থ করে রাখবেন। তো আমাদের এই বর্গীয়, আচ্ছা শরীফা নাসরিন বলেছেন নেট প্রবলেম। যাদের নেটটা একটু প্রবলেম তারা কেটে দিয়ে আবার জয়েন করবেন। তো আমাদের বর্গীয়, আমরা দেখছি বর্গীয় স্থান এবং আমাদের বর্ণ, আমাদের বর্ণ আমাদের দেয়া আছে ক বর্গীয়। ক বর্গীয় যেগুলো ধ্বনি, যেমন ক, খ, গ, ঘ, ঙ, এগুলো হচ্ছে আমাদের ক, মানে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি মানে আমাদের এই যে কণ্ঠ থেকে উচ্চারিত হয়, সেটা হচ্ছে আমাদের কণ্ঠধ্বনি, এটা হচ্ছে ক বর্গীয়। তারপর হচ্ছে চ বর্গীয়, চ, ছ, জ, ঝ, ইয়, এগুলো হচ্ছে আমাদের তালব্য বর্ণ। তালব্য, যেগুলো উচ্চারণের জন্য আমাদের তালু ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমাদের তালব্য বর্ণ। তারপরে দেয়া আছে ট বর্গীয়, যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলোকে বলা হচ্ছে মূর্ধন্য বর্ণ। তারপর দেয়া আছে ত বর্গীয়, দন্ত, মানে যেগুলো উচ্চারণের জন্য আমাদের দাঁতের ব্যবহার হয়, ত, থ, দ, ধ, দন্তন্য, আমাদের দন্ত স্থান হচ্ছে দন্ত। এরপর হচ্ছে প বর্গীয়, যেমন প, ফ, ব, ভ, ম, এগুলো মূলত হচ্ছে ওষ্ঠ, মানে আমাদের এগুলোর উচ্চারণের জন্য ঠোঁট, প, ফ, ব, এই ঠোঁট ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আমাদের ধ্বনির উচ্চারণের স্থান এবং বর্গগুলো আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন। পল্লব কুমার পোদ্দার, নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পল্লব কুমারকে ধন্যবাদ। এইটা আপনারা একটু ভালোভাবে পড়বেন। এরপর আমাদের নাসিক্য ধ্বনি আছে। নাসিক্য, এটি চাকরি পরীক্ষায় অনেক আসে যে নাসিক্য ধ্বনি কয়টি। নাসিক্য মূলত যে ধ্বনি উচ্চারণ করার জন্য আমাদের যে নাক দিয়ে বাতাস বের হয়, সেটি হচ্ছে নাসিক্য। আচ্ছা, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস, নিঃসৃত বায়ু, মুখ বিবর ছাড়াও আমাদের যে মুখ্য মন বিবর, এটা বাদ দিয়েও কি হয়, যে নাসারন্ধ্র দিয়ে বের হয় বাতাস, সেটাকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি আর নাসিক্য বর্ণ বলা হয়। এগুলো হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ হচ্ছে 5টি: উম, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম, এগুলো হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনি। এখান থেকে একটা প্রশ্ন হয় যে নাসিক্য বর্ণ কয়টি। নাসিক্য বর্ণ হচ্ছে 5টি। এটা আপনারা খুব ভালোভাবে যত্ন নিয়ে পড়বেন। দেখেন কিছুক্ষণ পরেই আপনাদের প্রশ্ন দিব, আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন। আচ্ছা, এরপর আমরা আমাদের অল্প প্রাণ, আমাদের যেটা আছে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ এবং অঘোষ ধ্বনি। অল্প প্রাণ, মহাপ্রাণ এবং ঘোষ এবং অঘোষ ধ্বনি। আচ্ছা, আমাদের পরিতোষ ভক্ত বলছে পরীক্ষা কি মাসে হতে পারে স্যার? পরীক্ষা এটিওর জন্য আগামী 22 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পরীক্ষা 2-3 মাস সময় লাগতে পারে। আচ্ছা, আমাদের যে স্পর্শ ধ্বনি, এই যে 25টি যে স্পর্শ ধ্বনি ছিল বা বর্গীয় ধ্বনিগুলোকে, আমাদের যে 25টা বর্গীয় ধ্বনি ছিল, তার উচ্চারণের যে দিক থেকে অল্প প্রাণ এবং মহাপ্রাণ উচ্চারণের উচ্চারণের অবস্থান ভেদে সেগুলোকে বলা হয় অল্প প্রাণ বা মহাপ্রাণ বা অঘোষ এবং ঘোষ প্রভৃতি ভাগে ভাগ করা হয়।
উচ্চারণের উপর ভিত্তি করে। আচ্ছা, আমরা অল্প প্রাণ তাহলে কাকে বলবো? প্রথমে আসি অল্প প্রাণ। অল্প প্রাণ মানে আমাদের যে 25টা বর্ণ আছে, 25টা বর্ণের মধ্যে যেটা উচ্চারণের জন্য আমাদের বাতাসের স্বল্পতা থাকে, মানে বাতাসের যে আধিক্য থাকে না, সেটা হচ্ছে অল্প প্রাণ। যেমন হচ্ছে ক, গ, চ, জ। যেমন ক, আপনি হাতে মুখ দিয়েও আপনি বলতে পারেন ক, মানে এখানে কিন্তু হিট করছে না। গ, চ, জ, হিট করছে না বাতাসটা, সেটা হচ্ছে আমাদের অল্প প্রাণ। এইভাবে আসবে যে নিচের কোনটি অল্প প্রাণ, নিচের কোনটি মহাপ্রাণ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মহাপ্রাণ। মহাপ্রাণটা তাহলে কি? মহাপ্রাণ হচ্ছে যে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। মানে হচ্ছে আপনি যে ধ্বনিটা উচ্চারণ করছেন, বাতাসটা তীব্র বেগে বের হচ্ছে। খ, আপনি মুখে হাতে সামনে দিয়ে খ, দেখেন বাতাস হিট করছে। ঘ, ছ, জ, ঝ, এই যে বাতাসটা হিট করছে, সেটা হচ্ছে মহাপ্রাণ। আচ্ছা, সবাই আমাকে একটু কমেন্ট করবেন এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা অল্প প্রাণ এবং মহাপ্রাণ। আমরা আজকে পুরো ধ্বনিতত্ত্বটা নিয়ে আলোচনা করব। এরপর আপনাদের জন্য কিছু প্রশ্ন আসে ক্লাসের শেষের দিকে, আপনারা কুইজ পাবেন। আর আপনাদের জন্য ছোট্ট করে আমি বলতে যাচ্ছি, আপনারা যারা প্রাইমারি 19তম নিবন্ধন এবং আসন্ন যে ATO পরীক্ষার্থী আছেন, চাইলে আপনারা বাংলা এবং সাধারণ জ্ঞানের দুর্দান্ত প্রস্তুতি অনলাইনে নিতে পারেন। এই মুহূর্তে আমি মনে করি আপনারা ভালো একটা গাইডলাইনের জন্য যদি অনলাইনে কোর্সগুলো করতে পারেন এবং নিজেরা যদি সেভাবে চর্চা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতি অনেকাংশে চমৎকার হবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়ে, সেটা হচ্ছে অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনিটা হচ্ছে যে আমাদের উচ্চারণের এই যে 25টা আমাদের বর্গীয় বর্ণ, এটার উচ্চারণের জন্য যে আমাদের স্বরতন্ত্রী হয় না, যে ধ্বনি উচ্চারণের জন্য সময় স্বরতন্ত্রী হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি। মানে আমাদের যে ভোকাল কোড, আমাদের যে আমাদের যে ভোকাল কোড, এটা অনুরণিত হয় না, সেটা কাঁপে না, সেটা হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি। ক, খ, চ, ছ, আমাদের ভোকাল কোড, আমাদের কণ্ঠের মধ্যে এরকম দুটি শাটার রয়েছে, দুটি পাখার মতো। এইভাবে আহ, প্রতিটি অক্ষরের জন্য কাঁপে, কম্পন হয়। আমাদের অঘোষ ধ্বনির ক্ষেত্রে স্বরতন্ত্রী হয় না, অনুরণিত হয় না। ক, খ, চ, ছ ইত্যাদি। এটি হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি। আচ্ছা, যদি আমরা এখন দেখব আমাদের ঘোষ ধ্বনিটা কি। ঘোষ ধ্বনি হচ্ছে যে আমাদের ভোকাল কোড কি হয়, আমাদের অনুরণিত হয়, মানে কাঁপে, সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। আমাদের যে ভোকাল কোড আছে, আপনি উচ্চারণ করলে এটা কাঁপবে। যেমন গ, এটা কিন্তু আমরা ভোকাল কোড দিয়ে বলছি গ। তারপর হচ্ছে ঘ, ঘ, আপনি হাত দিয়ে দেখেন ভোকাল কোডে কম্পন হচ্ছে। গ, ঘ, জ, ঝ, এভাবে কিন্তু কাঁপছে, সেটি হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। আমাদের ঊষ্ম ধ্বনি আমরা পড়ব। ঊষ্ম ধ্বনি, ঊষ্ম ধ্বনিটা হচ্ছে যে যেই ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শীষ ধ্বনি সৃষ্টি করে। যে ব্যঞ্জনের উচ্চারণের বাতাস মুখ বিবরে কোথাও বাধা পাবে না, তবে ঘর্ষণপ্রাপ্ত হচ্ছে এবং শীষ ধ্বনির সৃষ্টি করে, সেগুলোকে বলে আমাদের ঊষ্ম ধ্বনি। আর এই বর্ণগুলো বলা হচ্ছে ঊষ্ম বর্ণ। যেমন স, মূর্ধন্য স, স, এই তিনটা বর্ণে আমাদের দতি ত ধ্বনি অঘোষ, অল্প প্রাণ
অল্প প্রাণ। অঘোষ এবং অল্প প্রাণ, এই তিনটা ধ্বনিটা হচ্ছে অঘোষ, আমাদের উষ্ম ধ্বনি তিনটা হচ্ছে অঘোষ এবং অল্প প্রাণ। আর আর এর মধ্যে হচ্ছে ঘোষ এবং মহাপ্রাণ ধ্বনি। এই যে আপনার আমাদের উষ্ম ধ্বনি স, মূর্ধন্য স, দন্ত স এবং হ, এর মধ্যে এই তিনটা হচ্ছে অঘোষ। অঘোষ হচ্ছে যে আমাদের কণ্ঠ উন্নরিত হবে না, মানে কণ্ঠ কাঁপবে না। অল্প প্রাণ মানে হচ্ছে যে আমাদের বাতাসটা বেশি ফোর্স করবে না। আবার হটা হচ্ছে আমাদের মহাপ্রাণ। এরপর আমরা দেখব যে অন্তস্থ ধ্বনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমি আসলে ধ্বনিতত্ত্বের যে বিষয়গুলো নিয়ে পরীক্ষায় আসে সেই টপিকগুলো নিয়েই আমি আজকে কথা বলছি। আমাদের যে নবম দশম শ্রেণীর বাংলাদেশ আমাদের যে ব্যাকরণ বই আছে, এখানে অনেক বড় দেয়া আছে, শুধুমাত্র আমরা জিস্ট অংশটুকু আলোচনা করছি। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের অন্তস্থ ধ্বনি। স্পর্শ বা উষ্ম ধ্বনির মাঝে আছে স্পর্শ বা উষ্ম ধ্বনির মাঝে আছে আমাদের যেগুলো আছে অন্তস্থজ র, ল, ব, এই ধ্বনিগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি বলা হয়। এই কয়েকটা মনে রাখবেন একটু, অন্তস্থ অ, র, ল, ব, এই যে আমাদের ধ্বনিগুলো আছে সেটা বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। আর আর বর্ণগুলো হলো অন্তস্থ বর্ণ। আচ্ছা, এখন আমরা প্রশ্নে চলে যাব। আমরা যতটুকু পড়লাম আপনারা সবাই কমেন্টের মাধ্যমে উত্তর জানাবেন। আমরা যতটুকু থিওরি পড়লাম বিস্তারিত এখন প্রশ্ন দিব আপনাদেরকে। অনেক ভালো লাগবে আপনাদের উত্তর করতে, এবং পারলে আপনাদের আত্মবিশ্বাস কিন্তু অনেক বেড়ে যাবে। তাই আমরা চাচ্ছি যে আমাদের আগামী ক্লাসগুলোতেও আমরা থিওরির পাশাপাশি এমসিকিউ রাখবো আপনাদের জন্য। আচ্ছা, আপনাদেরকে বলতে হবে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়, দেখি কারা পারেন। যারা পারেন একটু ঝটপট উত্তর করবেন। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলবেন আপনি? আমাদের সাকিয়া নওয়াজ তন্নি 300 আর হ উষ্মধ্বনি, ইয়েস। শব্দের ক্ষুদ্রতম অংশ কামাল আহমেদ উত্তর দিয়েছেন, আমাদের মোহাম্মদ হাসানুজ্জামান উত্তর করেছেন, শিরিন পান্না উত্তর করেছেন। দেখি আমরা, ইয়েস, ম্যাক্সিমাম আমরা ভুল করেছেন। এটির উত্তর হচ্ছে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। উত্তরটি সঠিক দিয়েছেন আমাদের জাকির হোসেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্নে। বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? অপশন দেওয়া আছে 10টি, খ নাম্বার দেওয়া আছে 15টি, গ নাম্বার দেওয়া আছে 20টি, ঘ নাম্বার দেওয়া আছে 25টি। বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? ইয়েস, আমাদের রুনা রোহান উত্তর দিয়েছেন, জাকির হোসেন উত্তর দিয়েছেন, সাকিয়া নওয়াজ তন্নি উত্তর করেছেন। আমরা চলে যাচ্ছি উত্তরে 25টি। যারা 25টি উত্তর করেছেন তাদের উত্তরটি পুরোপুরি সঠিক হয়েছে। আমরা 3 নাম্বারটা চলে যাচ্ছি। কোনটি নাসিক্য ধ্বনি? কোনটি নাসিক্য ধ্বনি? 3 নাম্বার সবাই জানাবেন নাসিক্য ধ্বনি কোনটি। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়িয়েছি নাসিক্য ধ্বনি কোনটি। আমাদের উত্তর দিয়েছেন কামাল আহমেদ, রোকজানা জান্নাত, সাকিয়া নওয়াজ তন্নি। ইয়েস, নাসিক্য ধ্বনি হচ্ছে আমাদের ম। ম হচ্ছে একটি নাসিক্য ধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? হাসানুজ্জামান উত্তর দিয়েছেন। ক নাম্বারে আছে স্পর্শ ধ্বনি, খ নাম্বার উষ্ম ধ্বনি,
ক নাম্বার হচ্ছে জিবাহ মূলীয় ধ্বনি। ক হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি। ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত। 4 নম্বরের উত্তর প্রথম দিয়েছেন হাসানুজ্জামান, পরিতোষ ভক্ত, কামাল আহমেদ। ইয়াস, এগুলোর নাম হচ্ছে স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হচ্ছে স্পর্শধ্বনি। 5 নাম্বার আমরা দেখব। 5 নাম্বার প, ফ, ব, ভ, ম ধ্বনিগুলো কি? উচ্চারণের দিক দিয়ে এগুলো কি ধ্বনি বলা হয়? 5 নাম্বার সবাই জানাবেন। দ্রুত উত্তর করতে হবে সবাইকে। ঝটপট উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন সবাই। আচ্ছা, এগুলো আমাদের হচ্ছে ওষ্ঠধ্বনি। 5 নাম্বার যারা উত্তর করেছেন সেটা হচ্ছে ওষ্ঠধ্বনি। প, ফ। 6 নাম্বার জানাবেন সবাই। বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কয়টি? বাংলা যে বর্ণমালা রয়েছে এখানে পর্ব আছে কয়টি? প্রশ্ন নাম্বার দিয়ে উত্তর করবেন সবাই। বাংলার যে বর্ণমালা রয়েছে এখানে পর্ব আছে কয়টি? 6 নাম্বার জানাবেন সবাই। উত্তরে চলে যাচ্ছি আমরা। আমাদের 5টি বর্গ রয়েছে, মানে 5টি বর্গ রয়েছে, 5টি পর্ব রয়েছে। 7 নাম্বার জানাবেন কোনগুলোকে শীষ ধ্বনি বলা হয়? শীষ ধ্বনি বলা হয় কাকে? 7 নাম্বার জানাবেন শীষ ধ্বনি বলা হয় কাকে? শীষ ধ্বনি বলা হচ্ছে আমাদের তালবস্য, দন্তস্ব এবং মূর্ধন্যস্ব। দেখি রোকজানা জান্নাতের উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি 8 নাম্বারে। পরাশ্রয়ী বর্ণ কোনটি? পরাশ্রয়ী বর্ণ কোনটি? ম, দন্তন্য, অনুস্বার এবং ইয়চ। পরাশ্রয়ী বর্ণ কোনটি? পরাশ্রয়ী বর্ণ কোনটি? রোকসানা জান্নাত উত্তর দিয়েছেন অনুস্বার, তার উত্তরটি সঠিক হয়েছে। 9 নাম্বার জানাবেন বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন। আমি অবশ্য লিখে দেইনি পাশে, বাট এগুলো প্রত্যেকটি হচ্ছে বিগত সালের প্রশ্ন। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? সবাই উত্তর করবেন। ক নাম্বার দেওয়া আছে 2টি, খ নাম্বার দেওয়া আছে 3টি, গ নাম্বার দেওয়া আছে 4টি, ঘ নাম্বার দেওয়া আছে 5টি। নাসিক্য বর্ণ হচ্ছে আমাদের 5টি। সাকিয়া নওয়াজ তন্নি উত্তর দিয়েছেন, উত্তরটি সঠিক হয়েছে। 10 নাম্বার কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি কোনটি? এখানে নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ কিভাবে চিনবেন আপনি? আপনি যখন উচ্চারণ করবেন বাতাসটা যদি আপনার হাতে লাগে সেটি হচ্ছে মহাপ্রাণ। আমাদের মহাপ্রাণ ধরেন ক, খ, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু বাতাস আছে। খ, ঝ। আমাদের ক নাম্বার উত্তর। খ এবং ঝ মহাপ্রাণ ধ্বনি। 11 নাম্বার জানাবেন ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? আচ্ছা, এটিকে বলা হচ্ছে বর্ণ বলা হয়। তো বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি করলাম তা হচ্ছে ধ্বনিতত্ত্বের উপরে। আর ক্লাসটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেকে আমার কাছে জানতে চান যে স্যার আপনারা অনলাইনে কি কি কোর্স আপাতত চালু রয়েছে। আমার অনলাইনে যে কোর্সগুলো চলমান, প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ বাংলা এবং জিকে, 19তম শিক্ষক নিবন্ধন বাংলা এবং জিকে, এটিইও বাংলা এবং জিকে, যারা আপনারা ঘরে বসে খুব সহজেই প্রাইমারি নিবন্ধন এবং আসন্ন ইটিও পরীক্ষার বাংলা এবং জিকের সুপার সাজেশন ভিত্তিক ক্লাসগুলো পেতে চান, তারা আপনারা
স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য বিশাল ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে। প্রতিটি ক্লাসের বিপরীতে আপনারা পাবেন ক্লাস টেস্ট। প্রতিটি ক্লাসের আলোকে আপনারা থাকবেন সুপার সাজেশনমূলক পিডিএফ থাকবে আপনাদের জন্য। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।